हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউপি মেন বইটা আছে সেই বইটার আমরা সমাধান করেছিলাম। তো দুটো ক্লাস হয়েছে, আজকের ক্লাসটা হচ্ছে 3 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, যদি x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত হবে? তাহলে প্রথমে x এর ভ্যালু বলা আছে, তাহলে এখানে আমরা 1/x এর ভ্যালু প্রথমে আমরা বের করব। তাহলে 1/x লিখলাম, তাহলে এইদিকে আমরা কি লিখব? তাহলে এইদিকে আমরা লিখব 1/2 প্লাস রুট 3। ঠিক আছে, এবার নিচে যখন 2 প্লাস রুট 3 করলাম, তাহলে এখানে আমরা 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করব। কেন গুণ করব? কারণ এটা a প্লাস বি হবে, a মাইনাস বি হবে, একটা ফর্মুলা হবে। ঠিক আছে, ওই ফর্মুলার জন্য আমরা 2 মাইনাস রুট 3 দিয়ে আমরা কিন্তু গুণ করলাম। নিচে যখন গুণ করলাম ওপরেও আমাদের গুণ করতে হবে, তাহলে 2 মাইনাস রুট 3। তাহলে নিচে কিসের ফর্মুলা হলো? তাহলে ওপরে হলো 2 মাইনাস রুট 3। তাহলে এবার নিচের যে ফর্মুলাটা হলো সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? একটা a প্লাস বি, একটা a মাইনাস বি। তাহলে একটা হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস রুট 3, তার হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে এই 2 এর স্কোয়ার কত হবে? 2 এর স্কোয়ার 4 হবে। 2 এর স্কোয়ার ওপরে 2 রুট 3, এটা তো ওপরে হবে, আর নিচে কি হবে? 2 এর স্কোয়ার 4 হবে। ঠিক আছে, আর স্কোয়ার আর রুট তো কাটা যাবে, তাহলে এদিকে 3 পড়ে থাকবে। নিচে 4 মাইনাস 3, তলায় কত পড়ে থাকে? 1 পড়ে থাকছে। তাহলে নিচে 1 এর তো কোনো দাম নেই, তাহলে এখানে 1/x এর ভ্যালু পেয়ে গেলাম কত? 2 মাইনাস রুট 3। ঠিক আছে, এবার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপ কি? এটাকে যদি এই x এর সাথে গুণ করি, যে x প্লাস 1/x, এটাকে যদি আমরা গুণ করি x প্লাস 1/x, যে x প্লাস 1/x, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট 3। x এর ভ্যালু এখানে বলাই আছে 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3। আর এদিকে প্লাস, এবার 1/x এর ভ্যালু কত? 2 মাইনাস রুট 3, তাহলে 2 মাইনাস রুট 3, তাহলে প্লাস রুট 3 মাইনাস রুট 3 কাটা গেল। তাহলে x প্লাস 1/x, এটার ভ্যালু কত পেয়ে গেলাম? এটার ভ্যালু পেয়ে গেলাম 4। এবার এখান থেকে এবার আমরা a কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করব। a কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা, তাহলে এখানে x প্লাস 1/x, কালারটা চেঞ্জ করি, তাহলে এখানে আমরা এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে x প্লাস 1/x তার হোল কিউব আছে, তাহলে এটার, তাহলে এই a প্লাস বি তার হোল কিউব হবে মাইনাস 3ab, তাহলে 3 ইন্টু a মানে হচ্ছে x, ইন্টু b মানে হচ্ছে 1/x। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 3ab, আর এদিকে ব্র্যাকেটে হবে কি? a প্লাস b, অর্থাৎ x প্লাস 1/x। ঠিক আছে, x প্লাস 1/x। তাহলে এদিকে এই x কাটা যাবে, তাহলে x প্লাস 1x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 এর কিউব কত হবে? 4 4 16, 4 এবং 64, 64 মাইনাস 3 গণিত এটা কত? এটা হবে 4, মানে এটার ভ্যালু 4। তাহলে 64 মাইনাস কত হবে? 64 মাইনাস হবে 12, তাহলে 2, আর এদিকে হচ্ছে কত? 5, 52। তাহলে 64 মাইনাস 12 অর্থাৎ 52 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। একটি চৌবাচ্চায় জল ভর্তি ও খালি করার জন্য মোট 3টি নল আছে। এ ও বি নল দিয়ে চৌবাচ্চাটি যথাক্রমে 20 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায় এবং সি নল দিয়ে 15 মিনিটে খালি করা হয়। তাহলে 3টি নল একসঙ্গে খোলা হলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এ নল দ্বারা পূর্ণ করা হয় কত মিনিটে? এ নল দ্বারা 20 মিনিটে পূর্ণ করা হয়। বি নল দ্বারা কত মিনিটে পূর্ণ করা হয়? বি নল দ্বারা 30 মিনিটে পূর্ণ করা হয়। আর আরেকটা নল খালি বলা আছে, তাহলে এখানে সি নলটা হচ্ছে খালি, কত মিনিটে খালি করে? 15 মিনিটে। তাহলে এখানে টোটাল ট্যাঙ্কের এফিসিয়েন্সি কত হবে? 20, 30, 15 লসাগু অর্থাৎ 60 ইউনিট। 60 ইউনিট হলে এ নলের এফিসিয়েন্সি কত হবে? 60কে 20 দিয়ে ভাগ করলে হবে 3, এদিকে হবে 2, আর এদিকে হবে 4। 3টি নল একসাথে যদি চালু করে তাহলে এ আর বি নল তো পূর্ণ করবে, তাহলে 3 আর 2 5 ইউনিট পূর্ণ হবে, আর সি নল আবার খালি করবে। তাহলে 5 ইউনিট করে পূর্ণ করছে, 4 ইউনিট করে খালি করছে। তাহলে 3টি নল একসঙ্গে চালু করলে 1 ইউনিট করে কিন্তু পূর্ণ হবে। ঠিক আছে, 1 ইউনিট করে এই 60 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে? তাহলে 60 মিনিট সময় লাগবে। কোশ্চেন 15, একটি দ্রব্য
3600 টাকায় বিক্রি করা হয় 10% ছাড়ে, 15% ছাড়ে দ্রব্যটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে প্রথমে কত টাকা লেখা ছিল অর্থাৎ মার্কেট প্রাইস আমরা বের করব। তাহলে 10% ছাড়, 10% ছাড় মানে কত? 10% ছাড়, পার্সেন্ট উঠে তলায় 100 অর্থাৎ 1/10। ডিসকাউন্ট বলা থাকলে কি হয়? নিচেরটা মার্কেট প্রাইস হয়, যে 10 টাকায় কিনে 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে মানে বিক্রয় মূল্য কত হবে? 9 টাকা বিক্রয় মূল্য হবে। কিন্তু এখানে 3600 টাকা বিক্রয় করা হয়েছে বলা আছে, তাহলে 9 ইউনিটের ভ্যালু বলতে পারি, 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 3600। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 400। তাহলে 1 ইউনিটের ভ্যালু 400 হলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 400 × 10 অর্থাৎ 4000 টাকা। এই 4000 টাকা কী ছিল? এটা মার্কেট প্রাইস, ঠিক আছে, এটার দামটা লেখা ছিল। এবার 4000 টাকার 15% ছাড়ে যদি দ্রব্যটাকে বিক্রি করা হয় তবে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে 4000 টাকা লেখা আছে। এবার এই 4000 টাকার দ্রব্যটা যদি 15% ছাড় অর্থাৎ কত? 85/100 টাকায় বিক্রি করা হবে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে একটা শূন্য আছে, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 8 32 আর 2 হচ্ছে 34। তাহলে এই যে লেখা আছে দামটা সেটা হচ্ছে 4000 টাকা। 4000 টাকার 15% ছাড় মানে 3400 টাকায় কিন্তু বিক্রয় মূল্য হবে। 6 বছরের সুদ আসল 1743 টাকা এবং 10 বছরের সুদ আসল 2205 টাকা। তাহলে আসল কত টাকা? তাহলে এখানে এই সরল সুদের অঙ্ক যখন ডিফারেন্স করব তখন আমরা সুদ পেয়ে যাব। তাহলে এখানে 10 বছরের যে সুদ আসল সেটা বলা আছে কত টাকা? 2205 টাকা বলা আছে, ঠিক আছে। আর একই রকমভাবে 6 বছরের যে সুদ আসল সেটা বলা আছে 1743 বলা আছে, 1743। তাহলে এদের ডিফারেন্স যদি দেখি তাহলে এদিকে 2 4 6 10, 7 8 8 4 12 অর্থাৎ 462। তাহলে এটার ডিফারেন্স কত? 4। তাহলে 4 বছরের ডিফারেন্স করলে আমরা সুদ পেয়ে যাব সুদ আসল থেকে, কারণ সেটা আমাদের আসল কাটা যাবে। এবার 4 বছরের যে সুদ পেলাম সেটা হচ্ছে 462। তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে? তাহলে 1 বছরের সুদ হবে 462 তলায় হচ্ছে 4, এটা হচ্ছে 1 বছরের সুদ। এবার এইটা বের করো কিংবা এটা যে কোনো একটা। তাহলে আমি 6 বছরের সুদটা বের করছি। তাহলে 6 বছরের সুদ কত টাকা হবে? তাহলে 6 বছরের সুদ হবে গণিত 6, 2 দিয়ে কাটো, 2 দিয়ে হবে 3, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে আবার কাটা যাবে, 2 দিয়ে হচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2। তাহলে এদিকে 3 একে 3, 3 3 9, 3 দুগুণে 6, 693 টাকা। 6 বছরের যে সুদ সেটা হচ্ছে 693 টাকা। এখান থেকে এবার আসল বের করতে পারবো না, এখানে সুদ আসল আমাদের অ্যামাউন্ট বলা আছে কত? 1743 টাকা, ঠিক আছে। সুদ বলা আছে 6 বছরে 693 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমি সুদটা মাইনাস করি তবে আমাদের কি পড়ে থাকবে? তবে আমাদের আসল পড়ে থাকবে। তাহলে 693 যদি আমরা মাইনাস করি তাহলে এদিকে কত হবে? এদিকে হচ্ছে 0 9 5 14 6 1 7 0 1050 টাকা। এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে আসল। 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 30-এর পরের মৌলিক সংখ্যা কত হবে? 31, ঠিক আছে। তারপরে হচ্ছে 32 তো ভাগ যায়, 33 ভাগ যায়, 34 35 36 37 ভাগ যায় না, তাহলে তারপরের সংখ্যাটা হবে 37। তারপরে কত? 38 ভাগ যায়, 39 40 41 ভাগ যায় না, তারপরে 42 43 ভাগ যায় না, 44 45 46 47 ভাগ যায় না, তারপর 48 49 50। তাহলে এই কটা সংখ্যাই আমাদের মৌলিক সংখ্যা, এদের সমষ্টি চেয়েছে। তাহলে এদিকে হচ্ছে কত? 7 3 10, 1 11, 7 18 আর 19। তাহলে এককের ঘরের অঙ্কটা 9 আছে, তাহলে এখানে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে এই শেষে এটা 9 আছে আর এগুলোতে দেখো 7, প্রতিটাতেই 7 আছে। একবার যোগ করেই দেখি, তাহলে এদিকে কত হলো? 9, এদিকে 4 4 8, 3 4 12, 12 12 3 15, 15 3 18 আর হাতের 1 অর্থাৎ 19, ওই 199 হবে, ঠিক আছে। তাহলে 199 কারেক্ট অ্যান্সার। 1760 মিটার লম্বা সোজা রাস্তার উভয় পাশে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলি গাছ লাগানো যাবে? তাহলে এক পাশে কতটি করে গাছ লাগানো আছে? তাহলে 1760কে 20 দিয়ে ভাগ করলে কতটা গাছ লাগানো আছে সেটা পেয়ে যাব। তাহলে এদিকে হচ্ছে, এদিকে কাটা গেল 8 দিয়ে, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 88, প্লাস আমরা 1 করব, অর্থাৎ 89টি কিন্তু গাছ লাগা আছে। প্লাস 1টা কেন করলাম?
এদিকে প্রথমে যদি একটা গাছ লাগানো থাকে তার পরের একটা গাছ লাগানো, তাহলে এইটার ডিফারেন্স অর্থাৎ দুটো মিলে কিন্তু আমাদের 20 মিটার অন্তর বলা আছে। তাহলে দুটো গাছ যদি লাগা থাকে তবেই আমাদের 20 মিটারের অন্তর হবে। ঠিক আছে, এইরকমভাবে তুমি যখন এই 1760 যাবে তখন একটা গাছ দেখবে বেশি হচ্ছে, মানে এই দুটো গাছের জন্য একটা অন্তর, মানে এই এক্সট্রা আমরা একটা বেশি নিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে দুটো 20 মিটারের অন্তর যদি আমরা বের করি তাহলে দেখো 3টে গাছ লাগবে, মানে একটা বেশি বের করতে হচ্ছে। তাহলে এখানে একটা বেশি আমরা যোগ করলাম, অর্থাৎ 89টি কিন্তু গাছ লাগবে। এটা কি আমরা এক পাশের গাছ পেলাম। এবার কতগুলি গাছ লাগবে উভয় পাশে আমাদের বের করতে হবে। তাহলে এক পাশে যদি 89টি গাছ লাগে তাহলে উভয় পাশে তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 9 দুগুণে 18 আর দুগুণে 16 অর্থাৎ 178টি গাছ লাগবে। একটি রাবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্ণ অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো। তাহলে প্রথমে দৈর্ঘ্যটাকে 40% বাড়া হলো, মানে দড়িটিকে টেনে 40% বাড়ানো হলো। প্রথমে দড়িটি ছিল ধরলাম 100, 40% বাড়ানো হলো মানে কত হলো 140 হলো। ঠিক আছে, এবার তারপর যদি দড়িটাকে ছেড়ে দেয় তাহলে কতটা কমবে দৈর্ঘ্য, দড়িটার 40 কমবে। এবার পার্সেন্টেজে কতটা কমবে সেটা বের করতে হবে। কত থেকে কমছে, 140 থেকে কমছে, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে 0 0 কাটা গেল, 2 দিয়ে 2, 2 দিয়ে কাটা দিলে 7। তাহলে এদিকে কত হচ্ছে, ওপরে 200, তলায় হচ্ছে 200, তলায় হচ্ছে 7। তাহলে এদিকে হচ্ছে 7 দুগুণে 14, 6 0, 7 8 56, আর এদিকে 4 ভাগশেষ, 4 ওপরে তলায় 4, 28 পূর্ণ 4/7% কিন্তু দৈর্ঘ্য হ্রাস ঘটবে। 9408কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে এই যখন গুণ বলবে তখন আমরা এই 9408কে মানে যেই সংখ্যা বলবে সেটাকে আমরা এইভাবে ব্রেক করব। 4 দিয়ে কাটো, 4 দিয়ে হচ্ছে 4 দুগুণে 8, 3 4 12, 4 5 20, 4 দুগুণে 8। 4 দিয়ে আবার কাটা যাবে, 4 5 20, 4 8 32, 4 8 32। এটা 7 দিয়ে কাটা যাবে, 7 দিয়ে কত হবে, 7 দিয়ে হচ্ছে 7 8 56 আর 4 7 28, 7 দিয়ে 7 12 84 হচ্ছে, তারপরে 4 দিয়ে 4 3 12। এবার এখানে পূর্ণবর্গ সংখ্যা হতে আমাদের পূর্ণবর্গের মধ্যে কি দুটো যদি পেয়ার থাকে, দুটো ধরো পূর্ণবর্গের মধ্যে কি দুটো যদি 4 থাকে বাইরে বেরিয়ে এসে একটা হয়। ঠিক আছে, এটা আমরা জানি। তো এখানে দুটো 4 আছে, তাহলে এখানে এই দুটো দুটো করে আমরা পেয়ার করব। দুটো 4 আছে, তারপর হচ্ছে দুটো 7 আছে। ঠিক আছে, তারপর এই 4টাকে একটু ভাঙতে পারি। কীরকম করে ভাঙতে পারি, 2 গুণিত 2 মানে দুটো 2 আছে। এখানে কি একটা পড়ে আছে, শুধু আমাদের 3 একটা পড়ে আছে। যদি পূর্ণবর্গ হতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হতো, আর একটা 3 লাগতো। তাহলে এখানে যদি আর একটা 3 মানে কোন সংখ্যা, ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে এক্সট্রা আমাদের একটা 3 আছে, তাহলে আর একটা যদি 3 দ্বারা গুণ করতাম তাহলে তবে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। কারণ দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা করে পেতাম, তাহলে এই একটা করে যদি আমরা গুণ করে দিতাম তবে সেটা আমাদের এই সংখ্যাটার কিন্তু পূর্ণবর্গ হতো। কোনো সংখ্যার বর্গের মান সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 120 বেশি। তাহলে কোনো সংখ্যার বর্গ মানে যদি এক্সের বর্গ ধরি তাহলে এক্সের স্কোয়ার হবে। কোনো সংখ্যার বর্গের মান সংখ্যাটির দ্বিগুণ, তাহলে সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 20 বেশি। তাহলে কোনো সংখ্যার বর্গের মান সমান কি, সংখ্যাটির দ্বিগুণের চেয়ে, সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2x, মানে সংখ্যাটাকে আমরা x ধরবো। তাহলে কোনো সংখ্যার বর্গ মানে এক্সের স্কোয়ার সমান কি, সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 120 বেশি, অর্থাৎ প্লাস হচ্ছে কি 120। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 2xটা সমানের দিকে গেলে মাইনাস 2x হবে। এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হবে 120 হবে। ঠিক আছে, তাহলে এখানে এক্সের স্কোয়ার অর্থাৎ এবার এখানে এটাকে অপশন টেস্ট করলে সুবিধা হবে। তাহলে 10 স্কোয়ার 100, 10 দুগুণে 20, তাহলে এখানে কত হবে 80 হচ্ছে, এটা হবে না। 11 স্কোয়ার 121, এদিকে হচ্ছে 22, এটাও হবে না। 12 স্কোয়ার 144, এটা 12 স্কোয়ার হবে। তাহলে 12 স্কোয়ার 144 মাইনাস হচ্ছে 12 দুগুণে 24, তাহলে এখানে 144 থেকে 24 মাইনাস করলে কত হবে 120, আর এটা ইকুয়াল টু আমাদের 120 বলা আছে। তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার, যে কোন সংখ্যার বর্গ অর্থাৎ 12 সংখ্যার বর্গের মান সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 120 বেশি। পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল। 9820টি ভোটের মধ্যে 110টি ভোট বাতিল হয়। বিজিত প্রার্থীর প্রতিটি 4টি ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। বিজিত প্রার্থীর প্রতিটি 4টি ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়, তাহলে জয়ের পার্থক্য কত।
প্রথমে এখানে বলা আছে 9820, এই যে ভোটটার মধ্যে 110টা কিন্তু ভোট অলরেডি বাতিলই হয়ে যায়, তাহলে এদিকে 0197 9710 ভোট পাই, 110 যেহেতু বাতিল হয়। বিজিত ভোট মানে টোটাল ভোট কত, যে হেরেছে আর সে জিতেছে মিলে টোটাল হচ্ছে 10টা ভোট, ঠিক আছে। তার মধ্যে জয়ীর যে পার্থক্য, যে হেরেছে আর জিতেছে এদের পার্থক্য হচ্ছে 2-এর পার্থক্য, ঠিক আছে। তাহলে 10টার মধ্যে যে জিতেছে 10টা ভোটের মধ্যে 2টো ভোট পেয়েছে, তাহলে একটা ভোটে সে কতটা পাবে, তাহলে এখানে 2/10, তাহলে টোটাল যে ভোট এখানে 9710-এর মধ্যে এইটা যে উইন সে এই ভোটটা পেয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে তাহলে এখানে 9710 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 2/10, তাহলে এদিকে একটা শূন্য তো কাটাই যাবে, তাহলে এদিকে কত হবে 2 × 2 7 × 14 9 × 18 19 1942, তাহলে এখানে যে জয়ের পার্থক্য সেটা হবে 1942। 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 6 স্কোয়ার এইভাবে আছে, 1 স্কোয়ার এইভাবে আছে, তাহলে এখানে কিছুই নাই, একটু লজিক আছে। ওপরে যে 2-এর স্কোয়ার আছে, তাহলে ওপরে প্রথমে 2-এর স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে প্রথমে যদি 2-এর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে ব্যাকেটে কী পড়ে থাকবে, তাহলে এদিকে হবে 1-এর স্কোয়ার, তারপরে হবে 2-এর স্কোয়ার, এইভাবে আমাদের কত পর্যন্ত থাকবে 10-এর স্কোয়ার, মানে 2 কমন নিয়েছি, তাহলে 10 × 2 = 20, তাহলে লাস্ট হবে 10-এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস 10-এর স্কোয়ার। আর নিচে আমাদের কত আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এইভাবে আমাদের কত আছে, এইভাবে আমাদের প্লাস 10 স্কোয়ার পর্যন্ত আছে। তাহলে ওপরে এটা আর এটা তো কাটাই যাবে, তাহলে এখানে 2-এর স্কোয়ার আমাদের 4 পড়ে থাকছে, তাহলে 4 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি ঘরের মেঝের পরিসীমা 28 মিটার, উচ্চতা 5 মিটার, প্রতি বর্গমিটারে 2 টাকা হিসেবে 4 দেওয়াল রং করতে কত টাকা খরচ হবে। যখন ঘরের পরিসীমা দেওয়া থাকবে, মানে ঘরের টোটাল চারদিকের যোগফল দেওয়া আছে, পরিসীমার সাথে যদি পরিসীমা মানে প্যারিমিটার, পরিসীমার সাথে যদি উচ্চতাটাকে গুণ করি তবে আমরা এরিয়া পেয়ে যাব, কারণ পরিসীমার মধ্যেই দৈর্ঘ্য প্রস্থ থাকছে। এর সাথে যদি উচ্চতাটাকে গুণ করি তবে আমরা কি পেয়ে যাব, ঘরের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পরিসীমা বলা আছে 28 টাকা। এবার ক্ষেত্রফলটা আমরা কেন বের করছি, কারণ এখানে প্রতি বর্গমিটারে 2 টাকা হিসেবে খরচ বলা আছে, তাহলে বর্গমিটার সবসময় ক্ষেত্রফলের হয়, এখানে মিটার থাকলে আমরা পরিসীমারটাই বের করতাম, মানে পরিসীমার সাথে গুণ করে দিলে অ্যান্সার চলে আসতো, কিন্তু এখানে বর্গমিটার বলা আছে, বর্গমিটার মানে কি আমাদের ক্ষেত্রফলের সাথে 2 গুণ করে দিতে হবে, মানে প্রতি বর্গমিটারে। তাহলে এখানে আগে কত বর্গমিটার সেটা আগে বের করি, তাহলে এখানে 28-এর সাথে যদি 5 গুণ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের এত বর্গমিটার ঘরটার ক্ষেত্রফল। এবার 1 বর্গমিটারে আমাদের খরচ হচ্ছে কত টাকা, প্রতি বর্গমিটারে বলা আছে, তাহলে 1 বর্গমিটারে 2 টাকা, তাহলে এখানে এই টোটাল বর্গমিটার হচ্ছে এইটা, তাহলে এইটার 1 ইউনিটের ভ্যালু যদি 2 টাকা হয় তাহলে এই ভ্যালুটার কত হবে, এটার ভ্যালু হবে 2 গুণ করে দাও, তাহলে এখানে 28 × 10 অর্থাৎ 280 টাকা খরচ হবে, ঠিক আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এখানে যখন প্রতি বর্গমিটারে 2 টাকা বলা থাকে সরাসরি টাকাটাকে আমাদের গুণ করে দিতে হয়। আর কেন গুণ করে দিতে হয়, এটা যে 1 বর্গমিটারে হচ্ছে 2 টাকা খরচ, তাহলে এখানে টোটাল এই বর্গমিটারটাই কত টাকা খরচ হবে, তাহলে গণিত 2, তাহলে 280 টাকা কিন্তু খরচ হবে। প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ ও বি মানে এই যে কোণটা, সেই কোণটা বলা আছে কত, এই কোণটার ভ্যালু বলা আছে 136 ডিগ্রি। কোণ এ ই বি, এই যে মাঝের যে কোণ সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর এ ই বি মানে এই যে পরিধি বরাবর যে কোণটা, এই কোণটাকে বলা হয় পরিধিস্থ কোণ। যেহেতু এই বাইরের এই বৃত্ত এটা হচ্ছে টোটাল, এটা একটা পরিধির সাথে টাচ হয়ে আছে, মানে এটা একটা পরিধিস্থ কোণ। তাহলে এখানে আমাদের এ ই বি, তাহলে এই পরিধিস্থ কোণটা আমাদের বের করতে হবে। তাহলে এই পরিধিস্থ কোণ সমান কি হবে, পরিধিস্থ কোণ সমান এই হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ কত, এ ও বি। তাহলে এখানে হাফ ইন্টু এ ও বি, কোণ এ ও বি এর ভ্যালু কত আছে 136 ডিগ্রি, তাহলে গণিত হচ্ছে 136 ডিগ্রি। 6 × 2 = 12, 8 × 2 = 16, অর্থাৎ 68 ডিগ্রি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3টি সংখ্যা রয়েছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ, তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। যদি এই 3টি সংখ্যার গড় 70 তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। 3টি সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা, তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তারপর হচ্ছে কত তৃতীয় সংখ্যা,
ঠিক আছে। এবার বলা আছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ। তাহলে প্রথম সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে 3 গুণ মানে 3x বলা আছে। আর তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার আবার দ্বিগুণ বলা আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা 3x, তাহলে এর দ্বিগুণ কত হবে, এর দ্বিগুণ হবে 6x হবে। যদি এই তিনটি সংখ্যার গড় 70 বলা হয় তাহলে এখানে গড় ইকুয়াল টু কি সাম বাই নাম্বার। তাহলে এখানে সাম কত আছে, এদিকে 6 3 9, এদিকে 6 3 9 10, এদিকে 10x বাই কটা সংখ্যা, তিনটে সংখ্যা, অর্থাৎ 3 দিয়ে ভাগ করে দাও, এটা আমাদের গড় পেলাম। আর এই গড় ইকুয়াল টু কত বলা আছে 70 বলা আছে। তাহলে এদিকে 0 0 তো কাটাই যাবে, তাহলে x ইকুয়াল টু কত হবে 3 7 21, তাহলে x এর ভ্যালু আমরা পেলাম 21। এবার বলা আছে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যা হচ্ছে আমাদের x, তাহলে x এর ভ্যালু কত পেলাম 21 পেলাম, হয়ে যাবে সঠিক অ্যান্সার। বড় সংখ্যা বললে 6 এর সাথে 21 গুণ করতাম, তো এখানে আমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার। এ একটি কাজের 50% একদিনে করতে পারে, বি করতে পারে 25%, এবং তাহলে দুজনে একত্রে কাজটা শেষ করবে কত দিনে। তাহলে এ একটা কাজ করছে 50%, 50% মানে কত, 50% উঠে তলায় 100 হয়, তাহলে এখানে 1/2, তাহলে 1/2 অংশ কাজ করছে একদিনে। তাহলে 1/2 অংশ কাজ করছে কত দিনে, একদিনে। তাহলে এক অংশটা আমাদের বের করতে হয়, তাহলে এক অংশ কত দিনে করবে, তাহলে 1 গণিত 2 তলায় 1, অর্থাৎ 2, অর্থাৎ 2 তলায় 1-এর কোনো দাম নেই, এটা যেহেতু উল্টে যায়। তাহলে এ কাজ করছে 2 দিনে। বি কাজ করছে কত দিনে, বি কাজটা করছে, বি করতে পারে 25% কাজ ওই একদিনেই। তাহলে এখানে 25% মানে কত, 1/4 অংশ কাজটা করছে কত দিনে, একদিনে কাজটা করছে। তাহলে এক অংশ কত দিনে করবে, তাহলে 1 গণিত 4/1, অর্থাৎ 4 দিনে। তাহলে বি কাজটা করছে 4 দিনে। তাহলে 2 আর 4-এর লসাগু কত হবে, 2 আর 4-এর লসাগু 4 হবে। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 2 দুগুণে 4, 4 একে 4। তারা দুজনে মিলে যদি কাজ করে তাহলে 3 ইউনিট কাজ করবে, 3 ইউনিট করে এই 4 ইউনিটের কাজটা কত দিনে শেষ করবে, তাহলে 3 একে 3, এই 2 তো হবে না, দশমিক দিয়ে যদি 0 করি তাহলে 3 3 9, তাহলে এদিকে 1.3, এই অপশানেই আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়া মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5, তবে পৃথা রাবেয়া জেসমিনের মূলধনের অনুপাত কত। ওই অনুপাতের অঙ্ক দিয়ে দিয়েছে, এ অনুপাত বি, এটা বি অনুপাত সি। তাহলে এখানে পৃথা অর্থাৎ পি আর আর এর যে রেশিও সেটা বলা আছে কত, সেটা বলা আছে 2:3। আর এদিকে রাবেয়া আর জেসমিন অর্থাৎ রাবেয়া অনুপাত জেসমিনের যে রেশিও সেটা বলা আছে কত, 4:5। এবার 3 জনের আমাদের রেশিও চেয়েছে, তাহলে প্রথমের সাথে প্রথম গুণ করলে আমরা প্রথমটা পেয়ে যাব, কোনাকুনি গুণ করলে আমরা মাঝেরটা পেয়ে যাব, আর শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পেয়ে যাব। তাহলে 8:12:15, তাহলে প্রথমটা হবে পি, তারপরেরটা মাঝেরটা হবে আর, তারপরেরটা হচ্ছে জে। তাহলে এখানে তাদের যে রেশিও সেটা হচ্ছে 8:12:15। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার এবং 35 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। যখন 3টে বাহু আলাদা থাকে এই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা এটা হচ্ছে রুটের মধ্যে এস মাইনাস এ, এস মাইনাস বি, আর একটা হচ্ছে এস মাইনাস সি। এস মানে কি, এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে এখানে আমাদের এই এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমাটা আগে বের করি, তাহলে এই টোটালটা যোগ করলে আমাদের পরিসীমা বের করতে পারবো। তাহলে এদিকে 30 20 50 60 70 80, তাহলে এদিকে হচ্ছে 80/2, এটা আমাদের অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। তাহলে এদিকে আমাদের এই রুটের মধ্যে কত হচ্ছে, তাহলে এখানে এস এর ভ্যালু হচ্ছে 40। এবার গণিত, মানে এই এসের পরে কিছু নেই, মানে গণিত দিলাম এস মাইনাস এ। বাহু মানে এ মানে হচ্ছে প্রথমটা এ, তারপরেরটা হচ্ছে বি, তারপরেরটা হচ্ছে সি, মানে 3টে আলাদা আলাদা বাহু। তাহলে প্রথমে 40 থেকে যদি আমি 20 মাইনাস করি তাহলে এখানে 20 হবে গণিত। এস মাইনাস বি, 40 থেকে যদি 25 মাইনাস করি তাহলে কত হবে, 15 হবে গণিত। আর এদিকে এস মাইনাস সি অর্থাৎ 40 থেকে 35 মাইনাস করলে কত হবে, 5 হবে। তাহলে এখানে এইটাকে 40টাকে আমরা ভাঙবো 5 × 8, 8টাকে একটু ভাঙবো 4 গণিত 2, ঠিক আছে, 40 হলো গণিত। 4 × 5 হলো 20, ইন্টু 5 গণিত 3 হলো 15, আর এদিকে তো একটা 5 আছেই। এটাকে ভাঙলাম, এবার দুটো দুটো করে পেয়ার করো। এখানে 2 4 বাইরে বেরিয়ে এসে কটা 4 হবে, তাহলে 2 4 বাইরে বেরিয়ে এসে আমাদের একটা 4 হবে। তাহলে আমি এখানে সামনে এই সমান দিয়ে লিখছি গণিত। তাহলে 2 4 কেটে দিলাম।
এখানে দুটো 5 বাইরে বেরিয়ে এসে একটা 5 হবে, রুট থেকে দুটো জোড়া বাইরে বেরিয়ে এসে একটা হয়, আবার দুটো 5 বাইরে বেরিয়ে এসে একটা 5 হবে, আর এখানে 2 আর 3 থাকছে, তাহলে রুট আমাদের ব্র্যাকেটের মধ্যে 3 দুগুণে এখানে একটা 3 আর 2 থাকছে, মানে 3 দুগুণে 6 থাকছে, ঠিক আছে। এখানে 2 আর 3 মানে রুট 6 থাকছে, তাহলে 5 5 25, 4 25 সঙ্গে 100, তাহলে 100 রুট 6, 100 রুট 6 এত বর্গসীমই হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে ত্রিভুজের ক্ষেত্রফল। একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 1:3:4:10 হলে বৃহত্তম কোণের মান কত? তাহলে প্রথমটাকে আমরা x ধরলাম, তারপরেরটাকে 3x ধরলাম, তারপরেরটাকে 4x ধরলাম, আর তারপরেরটাকে 10x ধরলাম, ঠিক আছে। চতুর্ভুজ এরকম যার 4টা বাহু থাকে, তাহলে চতুর্ভুজের প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি করলে 4টা কোণের মান কত হবে? 360 ডিগ্রি, তাহলে 4টা কোণকে যোগ করলে আমরা 360 ডিগ্রি পাবো। আর এখানে আমরা 4টা কোণকে যোগ করলে কত পাবো? তাহলে 10 4 14 3 17 আর 1 18, তাহলে এখানে টোটাল 18x পাচ্ছি আমরা 4টা কোণকে যোগ করে, কিন্তু এখানে আমরা কত পাবো? অরিজিনাল হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 18 দুগুণে 36, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু আমরা 20 ডিগ্রি পাবো। তাহলে এখানে বলা আছে এখানে বৃহত্তম কোণ কত? তাহলে বৃহত্তম কোণ হচ্ছে 10x, তাহলে এখানে 10x, x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি, তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 200 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে বড় যে বৃহত্তম যে কোণ সেটা হচ্ছে 200 ডিগ্রি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস, এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।